হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই যে স্টক মার্কেটের ফলটা চলছিল বা লাস্ট কিছুদিন ধরে এফআইআই যে বেশ বড় রকমের একটা সেলিং করলো, এই সেলিংটার ফলে এরপরে মার্কেট কি রিভাইভ করতে চলেছে এই জায়গা থেকে, রাইট? তো সেই টপিকটা নিয়ে ডিসকাশন করব এবং রিভাইভ যদি করে তাহলে কিভাবে করবে এবং কোন কোন সেক্টরগুলো এর জন্য রেসপন্সিবল থাকবে, এই টপিকটা নিয়ে ডিসকাশন করব। নেক্সট যে কথাটা বলবো বাট সেটা দিয়েই শুরু করছি পুরো ভিডিওটা, সেটা হচ্ছে আমার দুজন সাবস্ক্রাইবার দুটো প্রশ্ন করেছেন। একজন বলেছেন যে ক্রুড প্রাইস আজকে হঠাৎ করে কেন মানে ফল করলো, একটু 1%-এর কাছাকাছি ক্রুড এই মুহূর্তে ডাউন রয়েছে, যদিও ইউএস মার্কেট ওপেন হয়ে যাওয়ার পর টোটাল আউটলুকটা চেঞ্জ হলেও হতে পারে, বাট এটা কেন ফল করলো ইমিডিয়েট বেসিস, এবং তার সাথে সাথে লাস্ট ফ্রাইডে থেকে আমরা এত যুদ্ধ চলছে তা সত্ত্বেও ন্যাচারাল গ্যাস কেন ফল করছে, রাইট? এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলে নিই প্রথমে, তারপরে আসছি মার্কেটের আউটলুকটাতে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে যুদ্ধটা দেখছি তার ফলে আমি বলেছিলাম ক্রুড প্রাইস এবং ন্যাচারাল গ্যাস প্রাইস স্পাইক করবে, রাইট? কিন্তু গত শুক্রবার দিন ন্যাচারাল গ্যাস প্রাইস একদম টপে চলে গিয়েছিল, সেটা হচ্ছে 253 রুপিস, রাইট? 253-তে চলে যাওয়ার পর তারপর থেকে একদম শার্প একটা রিকভারি এলো। এই রিকভারির রিজনটা অনেকেই জানতে চেয়েছেন। তো এই রিকভারির রিজনটা হচ্ছে এটা ইউএসএর যে ইনভেন্টরি ডেটা সেটা ফ্রাইডেতে রিলিজ করেছিল, থার্সডে রিলিজ করেছিল। তারপরে ফ্রাইডেতে তার একটা নিউজ আসে, সেই নিউজটা হচ্ছে টোটাল 30 BCF অর্থাৎ বিলিয়ন কিউবিক ফুট এতটা পরিমাণ ন্যাচারাল গ্যাস ইউএসএ স্টোর করে রেখেছে। মেবি হয়তো যুদ্ধ হবে জানতো, রাইট? কারণ তারা তো মোটামুটি সব কিছুই জেনে বুঝেই করে। তো যেহেতু এতটা পরিমাণ স্টোরেজ রয়েছে ন্যাচারাল গ্যাস এবং সেই জায়গা থেকে ডিম্যান্ড অনেক কম, সো আমরা জানি যে কমোডিটি হচ্ছে সম্পূর্ণভাবে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের খেলা, এটা কিন্তু ওই স্টকের মতো বিহেভ করে না, রাইট? তো সেই কারণের জন্য ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা একটা শার্প সেল অফ দেখলাম, রাইট? যদিও আজকে 1%-এর কাছাকাছি আপ হয়েছে এবং ধীরে ধীরে আবার পুনরায় ব্যালেন্সের জায়গায় এসে আবার সেই জিনিসটা রিকভার করছে। তো আশা করি বোঝা গেল ন্যাচারাল গ্যাসের কারণটা, মানে ফলের কারণটা। এরপরে আসছি আমি ক্রুড অয়েলটাও কেন ফল করলো। এই যুদ্ধের ফলে সমস্ত কিছুর ফলে ক্রুড অয়েল তো স্পাইক করছিল বা রীতিমতো লাস্ট 3 দিন ধরে করেছে। আজকে যে জিনিসটা দেখছি আজ একটু স্লাইড লোতে রয়েছে এবং 1%-এর কাছাকাছি ডাউন রয়েছে, বাট যে জায়গা থেকে মানে বাউন্স করেছিল সেই বাউন্সটা ইন্ট্যাক্ট রয়েছে, রাইট? তো এই ফলটার সাডেন রিজনটা সেমই, সেটা হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লিবিয়াতে প্রচুর পরিমাণে ক্রুড অয়েলের এক্সট্রাকশন হয়েছে এবং সাপ্লাই অনেক বেড়েছে। এই সাপ্লাইটা বাড়ার জন্য ক্রুডের যে ডিম্যান্ডটা সেটাকে কেটার করতে পারবে, যদিও এই যুদ্ধটা যদি হয় তাহলেও লিবিয়া সেই সাপোর্টটা দিতে পারবে। তো সেই কারণের জন্য আমরা ক্রুড প্রাইসের মধ্যেও একটা স্লাইড ছোট্ট একটা ফল দেখতে পাচ্ছি। এরপরে আসছি আমি স্টক মার্কেটের কথায়। মোটামুটিভাবে দেখতে গেলে আজকে ইন্ডিয়া এবং চায়নার কিছু মার্কেট ছাড়া বাকি সমস্ত মার্কেটগুলো মোটামুটিভাবে একটা স্লাইড রেডের দিকে রয়েছে। সেটা ইউরোপ হতে পারে, গতকালকে রাত্রে ইউএস মার্কেট হতে পারে, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি চায়নার যে হ্যাংসেই ইন্ডেক্সও ডাউন আছে, বাট চায়নার যে আদার ইন্ডেক্সগুলো রয়েছে যেগুলো ড্রাগন ফেস্টিভ্যালের পর আসার কথা ছিল অর্থাৎ আজকের ডেটে, সেগুলো প্রত্যেকটাই 5%, কোনোটা 7%, কোনোটা 9% এরকমভাবে আপ, রাইট? তো মোটামুটিভাবে দেখতে গেলে পুরো পৃথিবীর মধ্যেই স্টক মার্কেটের মধ্যে এই ভোলাটিলিটিটা আমরা দেখতে পাচ্ছি, যে ভোলাটিলিটিটা ভীষণ এক্সপেক্টেড এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে এবং ওভারভ্যালুড মার্কেটের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই, রাইট? এবং সেই সিনারিওসটাই আমরা মোটামুটিভাবে স্ট্রাকচারালি দেখতে পাচ্ছি পুরো পৃথিবী জুড়ে যতগুলো শেয়ার মার্কেট রয়েছে সবগুলোর মধ্যে। এছাড়াও রাইজিং ক্রুড প্রাইস সেটা একটা ইনফ্লেশনের দিকে ইঙ্গিত দিচ্ছে, যে কারণে আমাদের মার্কেটের মধ্যেও একটা প্রেশার রয়েছে। আমি এটা বলবো না যে এই যে ফলটা হয়ে গিয়েছে এই ফলটা কন্টিনিউ হবে না, সেই টপিকটাতে আমি আসছি ধীরে ধীরে। বাট তার আগে যেটা বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টালি যদি আমরা মার্কেটটাকে দেখি, তো যেহেতু ন্যাচারাল গ্যাস প্রাইস একটু ফল করেছে, ক্রুড প্রাইসও স্লাইড ফল করেছে, তো মার্কেটের মধ্যে যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা ধীরে ধীরে একটু হলেও রিলিজ হয়েছে। যদিও আজকে রাতের ইউএস মার্কেট এবং আগামীকালের এশিয়ান মার্কেট কিভাবে বিহেভ করে তার উপর নজর রাখতে হবে।
এখন যেটা কথা, অনেকেই ইলেকশনের কথা বলছিলেন, ইলেকশনের রেজাল্ট মোর অর লেস চলে এসছে, হরিয়ানাতে বিজেপিরই গভর্নমেন্ট ফর্ম করছে, এবং আমরা যদি দেখি জম্মু অ্যান্ড কাশ্মীরে কংগ্রেস এবং তার সহযোগী দল তারা মিলে গভর্নমেন্ট ফর্ম করছে মোটামুটিভাবে। এখন পর্যন্ত যা রেজাল্ট বা যা আভাস পাওয়া গিয়েছে তার উপর নির্ভর করছে। অনেকেই মনে করতে পারেন যে এই ইলেকশনের রেজাল্টের জন্যই হয়তো আজকে এই বাউন্সটা হলো, বা 25,000 মার্কেট হোল্ড করলো, 25,000-এর নিচে গতকাল গিয়েছিল, আজকে জাস্ট 25,000 ক্রস করলো। আশা করি এরপরে আপনি বুঝতে পারছেন যে গতকাল কেন আমি আমার শর্ট পজিশনটা কভার করেছিলাম, রাইট? 10 বছর হয়ে গেল মার্কেটে, অ্যাটলিস্ট কিছু তো বুঝি, পুরোটা যতই না হোক সামান্য জিনিস হলেও বুঝতে পারি, এবং এক্সপিরিয়েন্স যথেষ্টই হয়েছে অ্যাটলিস্ট মার্কেট সম্পর্কে, রাইট? এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এই জায়গা থেকে মার্কেট কি এবার উপরের দিকে যাবে কি যাবে না, বা কি কি ফ্যাক্টরগুলো রয়েছে যে ফ্যাক্টরগুলো মার্কেটকে উপরে টেনে তুলতে পারে। প্রথম কথা হচ্ছে এফআইআই সেলিং তো রয়েইছে। এফআইআই সেলিং নতুন কিছু নয়। গতকাল রাত্রিবেলায় আমার আগস্ট ব্যাচের যে মেন্টরশিপ ব্যাচের যে স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে মার্কেটের আউটলুকটা কি। আমি বলেই দিয়েছিলাম ডাইরেক্টলি যে টেম্পোরারি বটম তৈরি হয়ে গেছে, এবং আমি কিসের বেসিসে বলছি সেই ডেটাটাও তাকে শো করেছিলাম। আজকে আশা করি মানে প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে মার্কেটটা মানে টেম্পোরারিলি বটম যাকে বলে 2-3 দিনের জন্য, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমি কেন বলছি এটা 2-3 দিনের জন্য বটম সেটা এবার এক্সপ্লেন করি, এবং মার্কেট এখান থেকে রিভাইভ করবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে মার্কেটকে যদি রিভাইভ করতে হয় সামনে 2-3টে ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে আগামীকালের আরবিআইয়ের যে মনিটারি পলিসি নির্ধারক যে ডিসকাশন আছে, এবং তারপরে যে আরবিআইয়ের যে মানে প্রেস কনফারেন্স আছে সকাল 10টার সময়, সেটার দিকে একটা নজর রাখতে হবে নাম্বার 1। তার ফলে মার্কেটের মধ্যে বুলিশ বা বিয়ারিশ যে কোনো দিকে একটা দিক আসতেই পারে। যদি আরবিআই ক্রুড প্রাইস থেকে শুরু করে বাদবাকি সমস্ত জিনিসপত্রগুলোকে ফ্যাক্টর করে এবং আগামী দিনে ইনফ্লেশন বাড়তে পারে এই প্রেডিকশনে যদি আসে, সেটা আরবিআই গভর্নরের স্পিচ থেকে বোঝা যাবে, এবং তিনি কি করতে চলেছেন সেটা তার স্পিচ থেকে বোঝা যাবে, রাইট? সেখানে যদি তিনি একটা ইনফ্লেশন রিলেটেড কোনো ভিউ দেন, এবং সেখানে যদি তিনি এই জিনিসটার ইন্ডিকেশন করেন যে ইনফ্লেশন বাড়তে পারে এবং রেট আমরা আরও হাইক করতে চলেছি, এই চিন্তাভাবনা যদি আরবিআই বলেন, যদিও তার চান্সেস অনেক কম, বাট এটা যদি চিন্তাভাবনা হয় আরবিআই গভর্নমেন্টের, তাহলে মার্কেট কিন্তু একটা যথেষ্ট স্ট্রং বিয়ারিশ সেন্টিমেন্টেই আবার ঢুকে যাবে। বাট আরবিআই গভর্নর যদি রেট কাট না করেন বা রেট কাট এই জায়গাতে ফিক্সড রাখেন, এবং তার ভিউটা বা তার যে স্পিচটা তার উপর নির্ভর করছে মার্কেটের পুরো আউটলুকটা, এবং তার সাথে সাথে যদি উনি রেট কাট করেন বা রেট কাট যদি উনি না করেন, অর্থাৎ যদি নিউট্রাল থাকে বা যদি রেট কাট করেন, এই দুটো কন্ডিশন যদি হয়, তাহলে পরে মার্কেট বুলিশ বা নিউট্রাল পজিশনটাকে বজায় রাখবে। যদি রেট কাট করেন তাহলে বুলিশ নেচার হবে, যদি রেট কাট না করেন তার স্পিচের উপর ডিপেন্ড করছে বুলিশ হবে না বিয়ারিশ হবে, এবং যদি রেট হাইক করা হয় বা রেট বাড়ানো হয় তাহলে মার্কেট বিয়ারিশ হবে। এই হচ্ছে 3টে কন্ডিশন। ওকে, নেক্সট যে বিষয়টা, যদি মার্কেটটা এখান থেকে রিভাইভ করে, অর্থাৎ 25,000 থেকে আবার ধীরে ধীরে আস্তে আস্তে স্লোলি একটা মুভমেন্ট করে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তাহলে সেটা কিভাবে উঠতে পারে। আমি গতকালই বলেছিলাম যে এই র্যালিটা যদি হয় তাহলে সেটাকে ড্রাইভ করবে হচ্ছে আইটি। কিভাবে করবে না, আগামী পরশু দিন টিসিএসের একটা রেজাল্ট আছে, রাইট? টিসিএসের কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ হবে। পুরো মার্কেট তাকিয়ে রয়েছে এই টিসিএসের রেজাল্টটার দিকে। যদি টিসিএসের রেজাল্ট ভালো আসে তাহলে আমরা আইটির মধ্যে একটা বুলিশনেস দেখতে পাবো, এবং 17 তারিখে উইপ্রো এবং তার সাথে সাথে ইনফোসিসেরও রেজাল্ট আছে। তো টিসিএসের রেজাল্টটা ড্রাইভ করবে টোটাল এই আইটির র্যালিটা, এবং যেহেতু লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে একটা বেশ ভালো রকম আঘাত এসছে, এবং আমরা ডেটা থেকে যেটা দেখতে পাচ্ছি যে আইটি এর মধ্যে কিন্তু পার্টিসিপেট করেনি। যেহেতু আইটি এখানে পার্টিসিপেট করেনি, তো এটা বলা যায় যে আইটির মধ্যে সেই স্ট্রেংথটা এখনও রয়েছে। সো নেক্সট র্যালিটা বা যদি কোয়ার্টারলি রেজাল্ট ভালো হয় তাহলে আইটি এখান থেকে একটা র্যালি শুরু করবে। আপনি আমার এই কথাটা শুনে উজ্জীবিত হয়ে গিয়ে কালকে সকালবেলায় উঠেই আইটি স্টকগুলোকে কিনতে শুরু করবেন না।
আমি যে কথাটা বলছি আমি প্রত্যেকটা জিনিস একদম ক্ল্যারিফাই করে দিচ্ছি, নাহলে আপনারা একটা জিনিস আমি বলি আর একটা জিনিস আপনারা ভাবেন, ভেবে ভুলভাল ডিসিশন নিলে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষতি হতে পারে, রাইট? সেই কারণের জন্য বলছি, আমি এখানে যে তত্ত্বটা দিচ্ছি বা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা সম্পূর্ণ হচ্ছে অপশনের ওপর, ওকে? সুতরাং আইটির মধ্যে যদি আপনি বুলিশ হয়ে থাকেন, আপনি দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে বুল কল স্প্রেড আর একটা হচ্ছে বুলপুট স্প্রেড। এই দুটো স্প্রেডে কাজ করতে পারেন। আমি কিন্তু কখনোই আপনাকে সুইং ট্রেডের জন্য বলছি না, কারণ এগুলো প্রত্যেকটা লার্জ ক্যাপ কোম্পানি, এদের এফএনও এক্সিস্ট করে। সুতরাং এফএনওতে কাজ করার জন্য বলছি উইথ স্প্রেড। কি হয় তাতে রিস্কটা ক্যাপ থাকে, ওকে? সো যদি আপনার ভিউটা নেগেটিভ হয়, যদি দেখা যায় টিসিএস এর রেজাল্ট খুব খারাপ হলো, রাইট, এবং টিসিএস 5% ফল করলো, তাহলেও আপনি বেশি পরিমাণ টাকা লস করবেন না। স্টপ লস দেওয়ার তো কোনো গল্পই নেই, কারণ আপনি স্প্রেডে কাজ করছেন, রাইট? এই বিষয়গুলোকে বুঝতে হবে আমি কি কনটেক্সটে কি বলতে চাইছি। বাট অনেকেই এফএনওটা জানেন না, বা জানলেও নেকেড কাজকর্ম করেন। যারা এফএনওতে নেকেড কাজকর্ম করেন তাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে, মানে খুব খারাপ ভাষাতেই বলছি, নেকেড বাই করা মানে হচ্ছে মার্কেটে নেকেড হয়ে যাওয়া। তো আপনি মার্কেটে যদি নেকেড হয়ে যান, অ্যাটলিস্ট সামান্য একটু লজ্জা রাখুন, সেই কারণে নেকেডটা হবেন না। যদি নেকেড না হন তাহলে মার্কেটও আপনাকে নেকেড করবে না, রাইট? যারা যারা নেকেড কল, নেকেড পুট বাই করেন তাদের কিন্তু প্রফিটেবিলিটি প্রচণ্ডভাবে সুইং করে, রাইট? সেই কারণে আমি সবসময় বলি অপশনে কাজ করতে হলে বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করুন এবং স্প্রেডে কাজ করুন। আপনার ভিউটা যদি বুলিশ হয় আপনি স্প্রেডে কাজ করুন, অল্প দিনের মধ্যেই পয়সা চলে আসবে। আপনি যদি ট্রিমেন্ডাস লেভেলের বুলিশ হতে চান এবং সেই ক্ষেত্রে আউট অফ দ্য মানি স্প্রেড বানান, রাইট? যদি আপনার ভিউটা এরকম হয় যে প্রচণ্ড মোমেন্টামে আসবে এবং আপনি সেখানে কোয়ান্টিটিও বাড়াতে পারেন, রিস্কটা তো ক্যাপই থাকবে, রাইট? তো আমি এখন আইটির মধ্যে এই টাইপের স্প্রেডের চিন্তা ভাবনা করছি বা স্প্রেড বানানোর পরিকল্পনা করছি। আমি জানি না এটা ওয়ার্ক করবে কি করবে না। যদি ওয়ার্ক না করে আই উইল লুজ দিস মাচ, ওকে? অনেক ছোট্ট লস করব, বাট যদি এটা ওয়ার্ক করে তাহলে এটা অনেক বড় আমাকে প্রফিট দিতে পারবে, রাইট? অ্যাকচুয়ালি আমি যে গেমগুলো খেলি আমি গেমগুলোকে এইভাবেই প্লেস করি। অনেকে ভাবেন আমি নর্মাল হয়তো সুইং করি বা আমি শুধুই অপশন সেলিং করি, বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে যেরকম মার্কেট, যেরকম পরিস্থিতি হতে চলেছে আপনাকে সেইভাবে বেটটাকে প্লেস করতে হবে। কোনো একটা নির্দিষ্ট জিনিস দিয়ে কখনোই এই মার্কেটটাকে আপনি ক্যাপচার করতে পারবেন না, রাইট? সামটাইমস আপনাকে আউট অফ দ্য মানিতে কাজ করতে হবে, সামটাইম আপনাকে ডিপ ইন দ্য মানিতে কাজ করতে হবে। সেটা ডিপেন্ড করছে ভোলাটিলিটির ওপর, মার্কেটের স্ট্রাকচারের ওপর, কী কী নিউজগুলো রয়েছে, কী কী আউটলুকগুলো রয়েছে সেইগুলোর ওপর। আমি জেনারেলি ক্যান্ডেল স্টিক দেখে বায়াসড হয়ে কাজকর্ম করি না, বিকজ আমি এটা মনে করি যে আমি যে জায়গায় পজিশন বিল্ড করছি টেকনিক্যাল তার অনেক পরে পজিশন দেয়, রাইট? অর্থাৎ আমি যদি একদম টপে সেলিংয়ের কোনো একটা পজিশন বানাই, তার বিহাইন্ড দ্য রিজন থাকে যে এই বিষয়গুলো থাকার জন্য আমি এই মুহূর্তে বিয়ারিশ হচ্ছি, রাইট? সেইভাবে যদি আপনি না পরিকল্পনা করেন, সে ফর এক্সাম্পল গতকাল যদি দেখেন প্রচুর মানুষ বলছিলেন যে মার্কেট পড়ে যাবে, 24,000 চলে যাবে, 23,000 চলে যাবে, 22,000 চলে যাবে, আজকেও অনেকে বলবেন। বাট আপনি যদি ডেটা ওরিয়েন্টেড কাজ না করেন এবং আপনি যদি এই বিষয়গুলোকে না বুঝতে পারেন, তাহলে একটা জিনিস সবসময় জেনে রাখবেন, মার্কেটটা চলে কিন্তু লিকুইডিটিতে। লিকুইডিটির আবার অনেকগুলো ভাগ আছে, রাইট? আমি ওভারঅল মার্কেটে টোটাল ক্যাপিটাল কিভাবে ফ্লো হচ্ছে সেই লিকুইডিটির কথা বলছি না। আমি যে লিকুইডিটির কথা বলছি সেটা হচ্ছে অর্ডার ফ্লো, রাইট? মার্কেটে কিভাবে অর্ডার ফ্লোটা হচ্ছে। তো সেই অর্ডার ফ্লোটাকে যদি আপনি না বুঝতে পারেন, যখন মার্কেট মানে রিভার্স করবে আপনি সেই সময় স্ট্রং বিয়ারিশ হবেন এবং আপনি খালি বলবেন আমার এসএলটা হিট হয়ে গেল, বা আমি যেখান থেকে নিচ্ছি মার্কেট তার থেকে উল্টো কাজ করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কিছু কনসেপ্ট মার্কেটে এক্সিস্ট করে, যে কনসেপ্টগুলো শুধু রিটেল মাইন্ডটাকে কন্ট্রোল করা হয় এবং সেইভাবেই ম্যাক্সিমাম জোন ট্রেড করেন, এই জন্য রিটেলাররা অ্যাকচুয়ালি ফেঁসে থাকেন। বাট আপনি যেটা ভাবছেন, যেটা চিন্তা করছেন, তার থেকে উল্টো টাইপের চিন্তা ভাবনা করতে শুরু করতে হবে এবং তার বিহাইন্ডে লজিকটাকেও খুঁজে বের করতে হবে। যদি সেইভাবে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রফিটেবিলিটি অনেক ভালো বিল্ড হচ্ছে, রাইট? আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না, 2-3টে বিষয়ের দিকে নজর রাখুন।
আগামীকাল সকাল 10টায় আরবিআই গভর্নরের যে মিটিং আছে সেটা ইম্পর্টেন্ট। আগামীকাল রাত্রি সন্ধ্যে 6টা 7টা নাগাদ এফওএমসির একটা মিটিং আছে, ফেডের চেয়ারম্যানের যে বক্তব্য সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। থার্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রুড এবং ন্যাচারাল গ্যাসের প্রাইস কোন দিকে যাচ্ছে। আর ফোর্থ যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগামী পরশু দিন টিসিএসের কী রেজাল্ট হলো না হলো সেই বিষয়টা। আজকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেগমেন্ট অনেকটা ভালো র্যালি দিয়েছে এবং যে র্যালিটা প্রচুর ইনভেস্টারদের কনফিডেন্স দেবে, কারণ আমি দেখতে পাচ্ছি নিফটি 500 স্টকের মধ্যে মোটামুটিভাবে 33টা স্টক রয়েছে যারা আজকে 5%-এর উপরে গিয়ে ক্লোজ করেছে, রাইট? এবং ম্যাক্সিমাম পোর্শনটাই আজকে বাইংয়ের দিকে রয়েছে। আমি এক্সপেক্ট করছি ডেটা ওয়াইজ প্রচুর পরিমাণে ডিআইআই বাইং হয়েছে এবং তার সাথে সাথে খুব লিমিটেড পরিমাণ এফআইআই সেলিং হয়েছে। ডেফিনেটলি এফআইআই সেলিং হয়েছে, কারণ যেভাবে মার্কেটে স্পাইক এসছে তাতে করে এফআইআই সেলিং হয়েছে এবং এর সাথে সাথে প্রচুর রিটেলারও নিজের কিছু স্টেককে সেল করেছেন, রাইট, প্যানিক হয়ে গিয়ে। তো মার্কেটের কাজই হচ্ছে এরকম প্যানিক দেওয়া, আদারওয়াইজ মার্কেটের লিকুইডিটি বা শেয়ারের বিভিন্ন প্রাইস পয়েন্টে কিভাবে বাইং সেলিং হবে সেই বিষয়টা মেনটেনড হবে না। যারা প্যানিকড হয়ে গিয়ে পোর্টফোলিও সেল করছেন বা ভয় পাচ্ছেন, ভয় আপনি পেতেই পারেন, আপনার টাকা আপনার রিস্ক, আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। বাট যেটা বিষয় স্ট্রাকচারালি মার্কেটের মধ্যে এরকম ঘটনা বা এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি ঘটতে থাকে এবং ঘটতে থাকবে। মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকবে, আমি বারবার বলছি, আবারও বলছি, এবং এই ভোলাটিলিটিকে মেজার করে আপনাকে কাজ করতে হবে। এই ভোলাটাইল এনভায়রনমেন্টটা আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই অভ্যস্ত এবং ভোলাটাইল এনভায়রনমেন্টে কাজ করতে আমার বেশ ভালোই লাগে এবং আমার প্রফিটেবিলিটি সব থেকে বেশি বিল্ড হয় হচ্ছে ভোলাটাইল এনভায়রনমেন্টে। এবং সেই কারণের জন্য আমি আপাতত আমার যা ক্যাপিটাল এতদিনে যা ট্রেড করেছি যা করেছি, এই মুহূর্তে আমি আমার হাইয়েস্ট ক্যাপিটালে বসে রয়েছি, অর্থাৎ পিকে বসে রয়েছি, রাইট? বিকজ আমি আমার ক্যাপিটালকেও মেজার করি যে কীরকম ড্রডাউন হচ্ছে, কীরকম উঠছে, কতটা লস হলো, কি হলো না হলো। প্রচুর স্ট্যাটিস্টিক্যাল ইউনিট আছে, সেইগুলো দিয়ে করতে হয়। আপনি যদি একজন ট্রেডার হতে চান আপনাকে পুরো জিনিসটাকে প্রফেশনালি ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ যে কোনো জিনিসই ভালোভাবে ওয়ার্ক করবে না। যাই হোক, আজকের ভিডিওটাতে অনেকগুলো এটা সেটা বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা বললাম। আশা করি কি মেসেজটা নিয়েছেন যে আইটি, আমাদের এফওএমসির মিটিং এবং তার সাথে সাথে আরবিআই গভর্নরের মিটিং, এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট আগামী দিনের জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।